Giant. Mango নিবা? দাঁড়াও দাঁড়াও। হে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। অনেক দিন পর আমি আসলে একটা লম্বা ভিডিও নিয়ে আসলাম। এখন এত বেশি ব্যস্ত থাকি, ঠিকমতো আমি কোনো ব্লগ দিতে পারি না, টুকটাক একটু রিলস টিলস শেয়ার করি। যাই হোক, অনেক দিন পর আমাদের একটা ভেকেশনের একটা প্ল্যান হলো যে না, ফাইনালি আমরা ভেকেশনে যাব। গত বছর ইন্ডিয়া কাশ্মীর গিয়েছিলাম, তো ভাবলাম এবছর মালয়েশিয়াতে যাই। সিঙ্গাপুরে যাওয়ার খুব ইচ্ছা ছিল, মেনলি সিঙ্গাপুরে যাওয়ার ইচ্ছা ছিল, বাট আমাদের ভিসাটা সিঙ্গাপুরে হয়নি আনফর্চুনেটলি। যখন আমাদের ভিসা হয়েছিল সিঙ্গাপুরের জন্য, তখন আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চার চিকুনগুনিয়া হয়। সো আমাদের ভিসাটা ক্যান্সেল হয়ে যায় সিঙ্গাপুরের। আর মালয়েশিয়ার ভিসাটার আর 1 মাসের মতো মেয়াদ আছে, তো ভাবলাম যে ঠিক আছে মালয়েশিয়াতেই যাই। সো আমাদের ফ্লাইট ছিল রাত 2টায়। আমরা বের হয়ে যাচ্ছি। আসলে এত বেশি অঘটন ঘটে এখন, বিশেষ করে যখন এয়ারে কথা শুনি। তো আমি যখন এবার বের হচ্ছিলাম, তো খুব বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। আমি নর্মালি যখনই ট্রাভেল করি তখনই আমি খুব ইমোশনাল হয়ে যাই। আমার কাছে মনে হয় যে এটাই মনে হয় আমার শেষ ট্রাভেল, এরকম মনে হয়। তো শ্বশুর শাশুড়ি সবাইকে, আমার ভাইয়ের ওয়াইফ ছিল, আমার বোন ছিল, ওর বাচ্চা তো আমাকে আসতেই দিবে না, ফুপির সাথে সে যাবে। সো যাই হোক, সব কিছু সবাইকে কাঁদিয়ে টাদিয়ে আমি নিজেও কেঁদে তারপর আসলাম। খুব অল্প সময়ের একটা ট্রিপ, মাত্র 7 দিনের একটা ট্রিপ, বাট আপন মানুষকে ছেড়ে 7 দিনের জন্য অনেক সময়। সো অনেক কথা বলতে বলতে আমরা এয়ারপোর্টে চলে এসেছি। আমরা এয়ারপোর্টে 11:30টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম। 11টা 11:30টার মধ্যে খুব বেশি হলেও পৌঁছে গিয়েছিলাম। সো যেহেতু আজকে রাত 2টায়, তো আমরা আসলে রিস্ক নিইনি। নর্মালি আমরা একটু 2-3 ঘন্টা, 3-3.5 ঘন্টা আগে এরকমই আসি, কারণ রাস্তার জ্যামের কথা বলা যায় না, আফটার অল বাংলাদেশের ব্যাপার। সো আমার লাগেজগুলো ঠিক মতো আগে চেকিং করে নিল, তারপর আমরা ঢুকতেছি যে আগে ইমিগ্রেশন করব, দেন আমরা কাজ করব। সো ইমিগ্রেশন করার পরে আমরা এখন ডিনার করতে যাব। আমরা কেউই খেয়ে আসিনি, কারণ নর্মালি আমার যখন লাউঞ্জে যেতে হয় আমরা তখন খেয়ে আসি না। সো যেহেতু আমাদের লাউঞ্জে খেতে হবে, সো বাসা থেকে খেয়ে আসলে আমরা খেতে পারবো না। বাচ্চারা সন্ধ্যে একটু নাস্তা করেছিল, আর কিছু খাইনি, আর আমরা আসলে কোনো কিছু খাইনি। তো এবার সিটি লাউঞ্জে এসেছিলাম। ইউসিবিতে এর আগে আবার গিয়েছিলাম, তো ইউসিবিতে আর যেতে চাচ্ছিলাম না, তো ভাবলাম এবার সিটিতে আসি, কারণ একই লাউঞ্জে বারবার আসলে যেতে ভালো লাগে না, যেটা হচ্ছে সব সত্যি কথা। সো লাউঞ্জের খাবার অপশন খুব বেশি থাকে, বুফের সিস্টেম, বাট খুব একদম অনেক থাকে এরকম না, লিমিটেড থাকে, বাট আপনি অনেকবার খেতে পারবেন। আর আমি খেতে এসেছি, আমার ছেলেপেলে আমাকে জ্বালাচ্ছে আর কি। আর এই চিকেন স্যান্ডউইচটা খুব মজা ছিল, খুবই ইয়ামি ছিল, আমার খুব ভালো লাগছিলো এটা খেতে, একদম ওয়ান বাইটের মতো। বাট আমি তো অল্প অল্প করে খাচ্ছিলাম, খুব ছোট ছিল। সো এখানে অনেক ধরনের খাবার ছিল। বাচ্চারা আসলে বুফে আসলে একটু ইজি হয়, ডেজার্ট থেকে শুরু করে অনেক ধরনের খাবার থাকে, তো তারা চুজ করতে পারে। সো আমরা একটা একটা করে অল্প অল্প করে নিচ্ছিলাম, যেহেতু আমাদের অনেক সময় আছে, মোটামুটি 1টা পর্যন্ত আমরা ইজিলি বসে থাকতে পারবো। তারপরে আমরা ওইখানে গিয়ে বসবো, কারণ এত আগে গিয়ে আসলে বসে লাভ নেই। তো আমরা আমার সাথে যেটা হয় আসলে, যেটা হয় যে আমি যখনই এটা ভেকেশনের প্ল্যান করি আমরা, তখন আমার ছেলেমেয়ের স্কুল ছুটি থাকে, প্রাইভেট সব কিছু অফ থাকে। সো আমরা সবসময় এভাবে প্ল্যান করি যে এইভাবে আমরা আসলে ঘুরবো। আমরা মনে হয় নর্মালি সব বাচ্চার বাবা মারা এইভাবে প্ল্যান করে কোথাও ঘুরতে গেলে, যখন যার বাচ্চারা স্কুলে পড়ে অ্যাটলিস্ট। সো আমার যখন স্কুলে একদম বন্ধ ছিল 2 মাস, তার মধ্যে আমাদের যাওয়ার কথা ছিল। তার মধ্যে আমরা পুরাটা অসুস্থ হয়ে একদম বিছানায়। আর যখন আমরা
সুস্থ হয়েছি, আমাদের একটু যাওয়ার মতো অবস্থা হয়েছে। এদিকে ভিসার টাইম চলে যাচ্ছে, ওইদিকে আমাদের বাবা বাচ্চাদের সব স্কুল টিস্কুল সব কিছু রানিং। তারপরও ছুটি নিয়ে অ্যাপ্লিকেশন করে আসতে হলো। এদিকে বাবা খুবই ট্রাই করতেছে যে বাচ্চা দুটাকে একটু ভালো করে একটু কাছে নিয়ে বসে একটা ছবি তোলার। সো এদিকে আমাদের টাইম হয়ে গিয়েছে, আমি ভাবলাম একটু কফি খেয়ে নিই। এখন কফি খেতে যে আমার যেটা হয়, আমি তো এখন চা কফি বলতে আমি ব্ল্যাক কফি খাই। তো অনেক দিন পর একটু মানে স্পেশাল করে একটু কফি টফি বানিয়ে খেতে চাইলাম। তো কফিটা এত বেশি ঠান্ডা হয়ে গিয়েছিল বাচ্চাদের অত্যাচারে, সো আমি 2 বার মুখে দিয়ে আর খেতে পারিনি। আর এদিকে আমাদের প্লেনের টাইম হয়ে গিয়েছে, সো আমাদের এখন যাওয়ার পালা। আমি প্লেনে যাচ্ছিলাম আর চিন্তা করতেছিলাম, মানে আমার সব কিছু চোখে ভাসতেছিল। আর প্লেনটা ইয়েলো কালারের, মালয়েশিয়া এয়ারলাইন্সে গিয়েছিলাম। সো আমি ইয়েলো কালারের প্লেন কখনোই দেখিনি। আর প্লেনটা খুব বড় ছিল, আমি এর আগে এত বড় প্লেনেও কখনো উঠিনি, কারণ লাস্ট টাইম যখন ইন্ডিয়াতে ট্রাভেল করেছিলাম তখন প্লেনটা এত বড় ছিল না, এটা অনেক বড় প্লেন ছিল। সো আমরা মোটামুটি সবাই প্লেনে ঠিক মতো উঠে গিয়েছি। আমার বাচ্চারা খুব বোর হচ্ছিল, একবার মানে কি দেখবে, একবার কার্টুন দেখছিল, একবার মুভি দেখছিল। সো যখন যেটা ইচ্ছা তখন দেখছিল, কিন্তু খুব বোর হচ্ছিল, যেহেতু রাত 2টা মানে অনেক রাত। তারা মানে এক্সাইটমেন্টে ঘুমাতে পারছিল না, আবার ঘুমাতে চাচ্ছে কিন্তু মানে ভাবতেছে যে যেহেতু ট্রাভেল করছি, জার্নি করছি, সো ঘুমালে অনেক কিছু হয়তো মিস হয়ে যাবে। সো আমরা দুজন, ওরা একটু ঘুমালো, আমরা দুজন একটু রিল্যাক্স করছি। সো তারপর আমাদের কিছুক্ষণের মধ্যে খাবার চলে আসলো। খাবারের আমাদের লাউঞ্জে আমরা ফুল হয়ে এসেছি, বিলিভ মি। আমাদের কোনো কিছুই খাওয়ার মতো অবস্থা ছিল না, পানি পর্যন্ত খাওয়ার মতো অবস্থা ছিল না, মানে এতটাই ফুল হয়ে আমরা এসেছি। সো আমি একটু দেখিয়ে দিচ্ছি, এখানে চিকেন ছিল, ফ্রাইড রাইস ছিল, ডেজার্ট ছিল, ভেজিটেবল ছিল, ব্রেড ছিল, বাটার ছিল, পানি ছিল। আর এই অ্যাপল জুসটা এত মজার, আমি আমার লাইফে এত মজার অ্যাপল জুস কখনোই খাইনি। তো এটা আমি 2বার নিয়েছি, আমার এটা খুব ভালো লেগেছে। তো খাবারগুলো আসলে ওয়েস্ট করতে আমার খুব মানে খারাপ লাগে। কেন আবদুল্লাহ ঘুমের মধ্যে বারবার উঠে যাচ্ছে, কারণ স্পেস পাচ্ছে না, ঘুমিয়ে শান্তি পাচ্ছে না। সো বারবার আমি উঠছে দেখছে খাবারগুলো, কারণ আমার সবাই ফুল। আমার মেয়েটা একটু তুলনামূলক কম খেয়েছে, মানে শুধু একটু চিকেন টেকেন হালকা পাতলা খেয়েছে। সো ও একটু খেয়েছে অল্প একটু, তো তাছাড়া কোনো কিছু আর খাওয়া হয়নি। এই যে আমাদের প্লেনটা ইয়েলো কালারের টাইগার দিয়ে, আমি সত্যি এরকম প্লেন কখনো দেখি নাই, এর আগে কখনো দেখি নাই। সো আমরা মালয়েশিয়াতে পৌঁছে গিয়েছি আলহামদুলিল্লাহ। এটার জন্য অনেক ওয়েট অপেক্ষা করা ছিল আমাদের, যে কবে মালয়েশিয়াতে যাব যাব যাব। এই যাওয়া 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 করতে করতে 3-4 মাস লেট হয়ে গেল আমাদের। তো মালয়েশিয়া এয়ারপোর্টটা অনেক বড়, এখানে আসলে অনেক ব্র্যান্ডের সব দোকান টোকান দিয়ে ভরা, যেটা বলার মতো না। কিন্তু এখানে অনেক বেশি প্রাইস, সব কিছুর একদম গলা কাটা দাম। যে জিনিসের দাম 1000, ওইখানে সেটা আপনার 5000 লিখে রেখেছে। হয়তো বা এরকমই দাম ভালো ভালো ব্র্যান্ডের মেন শোরুমে, সেম ওইরকমই, বাট এয়ারপোর্টে নর্মালি একটু বেশি দাম হয়। তারপর আমাদের ট্রেনে যেতে হবে এখান থেকে আরেকটা ইয়েতে যেতে, লাগেজ নিতে। সো আমরা ট্রেনে যাব। আমি তো এই ট্রেনও কখনো এর আগে উঠি নাই, এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল এই ট্রেনে যাওয়া। সো এই টার্মিনালে আমরা এসে ওয়েট করছি যে ট্রেন আসলে আমরা সঙ্গে সঙ্গে ট্রেনে উঠবো। সো এটা আমার খুব ভালো লাগছিল, কারণ আমি সবসময় টিভিতে দেখেছি, ব্লগে দেখেছি যে এরকম দ্রুত একটা ট্রেন আসে, আবার দ্রুত একদম বুলেটের মতো চলে যায়। সো ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্স হলো এই ট্রেনে ওঠার। তো ট্রেনে উঠে খুব ভালো লাগলো যে না, আমি ফার্স্ট টাইম একটু এক্সপিরিয়েন্স হলো। বাচ্চারা তো খুব এক্সাইটেড ছিল, ট্রেন আসবে ট্রেন আসবে ট্রেন আসবে। আমার ছেলে মেয়ে বলছিল মাম্মা, বিশেষ করে আমার মেয়ে, যে মাম্মা এইরকম ট্রেন তো বাংলাদেশে নাই, এরকম ট্রেনে তো কখনো উঠি নাই। তো আমি বলছিলাম আসলে এরকম ট্রেন বাংলাদেশে না, এটা বাইরেই থাকে, সব জায়গায় থাকে না। তো ট্রেনটা আমরা যাচ্ছিলাম, আমরা ট্রেনে করে গিয়ে আমরা তারপরে নেক্সট যেখানে আমাদের লাগেজ টাগেজ রাখা হবে সেখানটায় আমরা যাব। সো আমি এখানে ওয়াশরুমে চলে এসেছি। সমস্যা হচ্ছে মালয়েশিয়ার এয়ারপোর্টে ওয়াশরুমে একটি সমস্যা থাকে, যেহেতু পানির ব্যবস্থা থাকে না। তো আমরা আসলে ইউজ টু না ওইরকমে, আমার ছেলে মেয়ে আমার কেউই আমরা ওয়াশরুমের ভিতরে যাইনি, শুধু বেসিন থেকে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। তো আমাদের লাগেজ চলে এসেছে। লাগেজ চলে আসার পরে যেটা করতে হবে সেটা, আমরা লাগেজগুলো, আমি এখানে এসে দেখি আমাদের লাগেজগুলো এত সুন্দর করে ওরা নামিয়ে রেখেছে, যেটা আমরা বাংলাদেশে পাইনি, বাংলাদেশে পাই না। বাংলাদেশে তো অনেক দেরিতে আসে লাগেজ, এত সুন্দর করে নামিয়ে একদম সুন্দর মতো রেখেছে। সো আমরা লাগেজগুলো আগে কালেক্ট করলাম। তারপর এখানে আবার একটা বিশাল ঝামেলা, আবার ইমিগ্রেশনে যেতে হবে।
মানে আবার কাগজপত্র দেখান, আবার লাইনে দাঁড়ান, সো একটা বহু প্যারা, আবার স্ক্যান করতে হবে সবগুলো লাগেজ, মানে এই ইন্টারন্যাশনাল ফ্লাইটে একটা ঝামেলা গণ্ডগোল। যাই হোক, করা টরার পরে সব কিছু করে টোরে আমরা সিম নিতে আসলাম, কারণ সিম ছাড়া অচল। এর আগে আমি যখন ইন্ডিয়া গিয়েছিলাম সিম আমি নিয়েছিলাম না, খুব ঝামেলায় পড়েছিলাম। তো এবার ভাবলাম যে সিম নিব, কারণ যখন ইমামের সাথে কথা বলা হয় তখন অনেক সময় ইমার্জেন্সি ও নিচে গেল বা বাইরে গেল হুট করে, আমার একা যেহেতু আমি সিম ছাড়া খুব মুশকিল, সবসময় ওয়াইফাই থাকে না, আর হোটেলেও তো আমরা সবসময় থাকি না। সো আমি দুজনে সিম নিয়ে নিলাম। সিম নেওয়ার পরে আমরা বাইরে চলে আসলাম। বাইরে চলে এসে আমার গাড়ির জন্য ওয়েট করতেছি। আমরা নর্মালি আসলে একটা গাড়িতে উঠেছিলাম, ওই গাড়িতে লাগেজ আটলো না, এই জন্য ওই গাড়িতে নিয়ে আবার কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। দাঁড়িয়ে থেকে আরেকটা লাগেজ নিয়ে তারপরে ফাইনালি আমরা হোটেলে পৌঁছালাম। সো এটা আমাদের একটা অ্যাপার্টমেন্ট। আমরা হচ্ছে অ্যাপার্টমেন্টই নিয়েছি। অ্যাপার্টমেন্টের একটা সুবিধা হচ্ছে আপনি নিজের মতো করে থাকতে পারবেন, নিজের মতো করে সব কিছু করতে পারবেন, কিন্তু অসুবিধা হচ্ছে যে কোনো রেস্টুরেন্ট থাকে না, কোনো খাবার ব্যবস্থা থাকে না। সো আপনাকে ফুল বাইরে গিয়ে খাবার খেতে হবে, মানে হোটেলে কোনো রকম ব্যবস্থা নেই খাবারের, হোটেলে কোনো রকম চা কফি কোনো কিছু ব্যবস্থা নেই। আমাদের হোটেল অ্যাপার্টমেন্টটা খুব সুন্দর ছিল। সো ফার্স্টে একটা কিচেন ছিল, কিচেনে নর্মালি যা যা থাকে, একটা ওয়াশিং মেশিন ছিল, ওভেন ছিল, কেটলি ছিল চায়ের জন্য, ডিশ ওয়াশার থেকে শুরু করে প্লেট, হাফ প্লেট, বাটি, গ্লাস, মগ থেকে শুরু করে এভরিথিং সব কিছু ছিল। বড় একটা ফ্রিজ ছিল, আমরা যারা চাইলে এখানে রান্না করতে পারবো, এবং ড্রয়ারে হাঁড়ি পাতিল সব আছে, ওটা আমি দেখাতে ভুলে গিয়েছি। এখানে একটা টেবিল ছিল, আর এটা ডাইনিং টেবিলের পাশে একটা বসার জায়গা, বড় সোফা রাখা আছে। সো এখানে চাইলেও যখন অনেকে আসে একসাথে 3-4 জন আসে বড়রা, এখানে চাইলেও কিন্তু তারা ইজিলি ঘুমাতে পারবে। এখানে পাশে একটা বেড আছে। সো বেডের অপোজিটে একটা বড় টিভি রাখা আছে, সো টিভি দেখতে পারবে। আর সবচেয়ে বেস্ট পার্ট, উইন্ডো, আমার জানালার পাশে আমি পুরা একদম মালয়েশিয়া দেখতে পাচ্ছি, বড় বড় বিল্ডিং। এটা রাতে এত সুন্দর লাগে, পুরা মালয়েশিয়া মনে হয় যে রাতের বেলা এত সুন্দর, পুরা লাইট জ্বলে, মানে আর কোনো কিছু মালয়েশিয়াতে এই একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, যে বড় বড় বিল্ডিং, এটা অসাধারণ একটা ভিউ, একদম বেডের সাথে বসে এই ভিউ এনজয় করা যায়। আমি তো রাত 11টা-12টার পর থেকে আমি এই বিছানায় বসে থেকে দেখতাম। এটা আরেকটা বেড, ওখানে একটা বেড, ওখানে থাকতে পারবে, এটা আরেকটা বেড, এটার সাথে আলমারি আছে, বেড আছে, টেবিল আছে, টুল আছে, আপনার বসে রেডি হতে পারবেন। এটা সেমভাবে একটা সুন্দর মিরর দেওয়া আছে, আর পাশেই একদম জানালারও সেম অবস্থা, সেম একদম ভিউ, পুরোপুরি ভিউ আপনি এখান থেকেও দেখতে পারবেন। ওই যে কুয়ালালামপুরে যে টাওয়ারটা, কেল টাওয়ারটা, এখান থেকে কেল টাওয়ারটা দেখা যাচ্ছে, টুইন টাওয়ার দেখা যাচ্ছে। সো মোটামুটি মানে সব কিছু একটা অ্যাপার্টমেন্টে বসে যদি আপনি দেখতে পারেন, এটা কিন্তু অনেক বিশাল একটা ব্যাপার। তারপরে এটা ওয়াশরুম একটাই, রুম সব মিলিয়ে 3টা, মানে ডাইনিংয়ে তো আপনি একটা বেড আছে, ঘুমাতে পারবেন, বেডরুমে একটা বেড আছে, ঘুমাতে পারবেন, আর এটা ওয়াশরুম। সো ওয়াশরুমটাও ক্লিন ছিল, শাওয়ারের জায়গাটা আলাদা ছিল, সো ওয়াশরুমটাও ক্লিন ছিল, ঠিক ছিল, আমাদের জন্য একদম পারফেক্ট ছিল। এইটা আরেকটা রুম, এই যে ফ্রিজটাও অনেক বড়, আর এই যে আরেকটা রুমেও আপনি ইজিলি বড়রা 1জন, ছোটরা 2জন ঘুমাতে পারবে। এখানে একটা আলমারি রাখা আছে। সো অনেক মানে সুবিধা আসলে অ্যাপার্টমেন্টে। তারপর যেটা হচ্ছে, আমরা এসে পৌঁছেছি সকাল 6টায়, বা প্লেন থেকে নেমেছি, কিন্তু তারপরে তো এখানে আস্তে আস্তে 10টা বেজে গিয়েছে, ইমিগ্রেশন থেকে শুরু করে আসতে যেতে টাইম লেগে গিয়েছে। সো বাচ্চারা এসে ফ্রেশ করিয়ে দিয়েছে, আমি ওদের খাবার খাওয়াচ্ছি। প্লেনে যে খাবারটা দিয়েছিল সেই খাবারটা আমি ফেলে দিইনি, কারণ আমি যেহেতু জানি আমি অ্যাপার্টমেন্ট নিয়েছি, এখানে আমি কোনো রকম খাবার পাবো না, এবং বাচ্চাকে নিয়ে এখান থেকে হোটেলে গিয়ে খাওয়ানো সম্ভব না এত জার্নি করে আসার পরে। এই জন্য আমি খাবারটা কোনোটাই ফেলিনি, সব কিছু আমি রেখে দিয়েছি। কে আমার মতো এরকম করেন, কারণ আমি আসলে খাবার ফেলে দেওয়া এটা পক্ষপাতী না। খেতে না পারলে আমি রেখে দিই, যদি পরে খেতে পারি খাই, না খেতে পারলে তখন সেটা আলাদা ব্যাপার, বাট আমি ট্রাই করি খাবারটা যেন খেতে পারি। সো আমার খাবারটা আবার খেয়ে একটু ঘুম দিলাম, 1 ঘন্টার মতো ঘুম দিয়ে, কারণ ঘুমটা খুব দরকার ছিল, যেহেতু বাচ্চারা সারা রাত ওইরকম ঘুমাতে পারিনি, আর আমরা তো ঘুমাইনি। সো আমরা রেডি হয়ে চলে এসেছি, যে আমরা ভাবলাম যে আজকে একটু ঘোরাঘুরি করি, কারণ সময় তো বেশি দিন নাই। কুয়ালালামপুরে আমরা 3 দিন থাকবো, 4 দিনের দিন চলে যাব। সো 3 দিনে মোটামুটি যতটুকু কভার করা যায়, আমি জানি খুব বেশি কভার করতে পারবো না, বাচ্চা নিয়ে সব জায়গায় সব পরিবেশে যাওয়া সম্ভব না। তো যেটাই হোক, আমাদের অ্যাপার্টমেন্টের নিচে অনেকগুলো বাংলা দোকান আছে, বাংলাদেশের ভাইদের দোকান আছে, সো ওরা সবাই বাংলায় কথা বলে।
তো এখানে অনেকগুলো ফ্রুটস দেখলাম এরকম কেটে 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 জারে রেখেছে। মালয়েশিয়াতে এটা খুবই নর্মাল এবং প্রত্যেকটা এমন কোনো দোকান আমি দেখি নাই যেই দোকানে ফ্রুটস জুস নাই। সবাই এরকম ফ্রুটস, একটা করে ফ্রুটসের এরকম কাপ টাইপের একটা করে জুসের গ্লাস এরকম করে নিয়ে নিয়ে তারা ঘুরতেছে, খাচ্ছে, হাঁটতেছে, কাজ করতেছে, এরকম আর কি। এটা তাদের মানে নিত্য প্রয়োজনীয়। তো আমি একটা ড্রাগন নিয়েছি আর একটা ম্যাঙ্গো নিয়েছি এই আঙ্কেলের দোকান থেকে। আমগুলো এত মজা, ড্রাগনটা এত মিষ্টি ছিল। এখানে অনেক ধরনের ফ্রুটস রাখা আছে। ফল খেয়ে খুব শান্তি। মালয়েশিয়াতে আমি অন্য খাবার খেয়ে যতটুকু শান্তি পাইনি, ফল খেয়ে জুস খেয়ে খুব শান্তি পেয়েছি। যেহেতু এটা খুব রিজনেবলের মধ্যে আমাদের মানে পড়ে, সবাই এই ফলটা আর জুসটা ইজিলি খেতে পারে। সো আমাদের গাড়ি চলে এসেছে, এখন আমরা এখন গাড়িতে করে টুইন টাওয়ারে যাব। কারণ টুইন টাওয়ার আসলে যেটার জন্য মালয়েশিয়া বিখ্যাত, সেটা আগে না দেখলে আমার মনে হয় না, সব কিছু মনে হয় যে কোনো কিছু ভালো লাগবে না যদি আমরা টুইন টাওয়ারটা আগে না দেখি। তো আমার হাজব্যান্ড বললো যে চলো আজকে টুইন টাওয়ারটা দেখাই নিয়ে আসি, কারণ আজকে যেহেতু জার্নি করে এসেছি, খুব বেশি লম্বা জায়গায় বা লম্বা হাঁটাহাঁটি ঘোরাঘুরি বা বেশি শপিং এগুলো করলে টায়ার্ড হয়ে যাবে। আজকে কুয়ালালামপুরে টুইন টাওয়ারে চলো, ওখানে টুইন টাওয়ারটা দেখি। তো আমরা চলে এসেছি টুইন টাওয়ার দেখতে। অনেক বড় জায়গা, বিশাল জায়গা, আর এত উঁচু উঁচু বিল্ডিংগুলোকে মানে উঁচু করে তাকালে পরেও আরও উঁচু করে তাকাতে হয়, মানে তবে বিল্ডিংয়ের যে মাথাটা মানে দেখা যায়। এত বড় বড় বিল্ডিং, সচরাচর এত বড় বড় বিল্ডিং তো এর আগে কখনো দেখি নাই। সো এটা আমার ফার্স্ট টাইম। সো আমি এটাকে খুব বেশি এনজয় করেছি এবং খুব ভালো লেগেছে। এখানে অনেকগুলা সিস্টাররা একটা হয়তো বা নাচের টাইপের কোনো কিছু প্র্যাকটিস করছিল, আমি অনেকক্ষণ শুনছিলাম। কপিরাইট আসবে বলে আমি আসলে অ্যাড করি নাই, নাহলে আমি অ্যাড করতাম। খুবই সুন্দর আর ভাবে তারা প্র্যাকটিস করছিল, সুন্দর লাগছিল আসলে শুনতে। আর এদিকে আমার বাবাটা ঘুমিয়ে গিয়েছে। আর এখানে এত সুন্দর বসার জায়গা, এত ভালো লাগছিল। আমার বাবাটা আসলে অনেক টায়ার্ড আজকে, যেহেতু লম্বা একটা, কালকে সারা রাত ঘুম হয়নি, যেহেতু গতকালকে সারা রাত ফ্লাইটে তারা ঘুমাতে পারেনি ওইভাবে। এই যে টুইন টাওয়ার, এটা আসলে রাতের বেলা অনেক অনেক সুন্দর লাগে, রাতের বেলা দেখতে অনেক সুন্দর লাগে, যেটা বলার মতো না। আমরা এই রাতে দেখার জন্য আসলে অনেকক্ষণ ওয়েট করেছিলাম। আর এদিকে আমার মেয়ে এখন একটু বড় হয়েছে, সে মাশাআল্লাহ আমার একটু টুকটাক ভিডিও করতে পারে। নাহলে তো আমি ভিডিওর মধ্যে আসার মতো অবস্থা নাই, কারণ ভিডিও তো আমাকেই করতে হয়। সো এইদিকে আমার বাবাটা উঠে গিয়েছে, এদিকে ও ফল খাচ্ছে, উঠে সে ফল ট্রাই করছে। ফলগুলো আসলে খুবই মজার ছিল। আর ড্রাগনটা এত মিষ্টি ছিল, এত রসালো, এত মিষ্টি ছিল যেটা বলার মতো না। সো আমি একটা পিকচার নিলাম টুইন টাওয়ারের সাথে ড্রাগনের, দিয়ে আমি একটু খেলাম। খাওয়ার পর একটু হাঁটা শুরু করছি, কারণ একটু হেঁটে একটু ভেতরে শপিং মলে যাব। ভেতরে একটা বিশাল বড় শপিং মল। সো ভেতরে যাব, শপিং মলে গিয়ে একটু দেখবো আসলে কি আছে না আছে, কারণ খুব বেশি এক্সাইটেড মানে ছিলাম আর কি, যে কোথায় কোথায় কী আছে না আছে দেখার জন্য। সো এত বড় বড় ক্যাফে, এত বড় বড় শপিং মল, এত বড় বড় সব ব্র্যান্ডের দোকানগুলো ছিল এখানে। আমি বাইরে থেকে একটা মানে জিনিসের দাম জিজ্ঞাসা করেছিলাম, একটা ব্যাগের দাম জিজ্ঞাসা করেছিলাম, সেটা 8 লাখ ছিল। সো 8 লাখ, 10 লাখ, 15 লাখ এরকমই আসলে ব্র্যান্ডের ব্যাগগুলো হয়ে থাকে। তো এই যে এই ব্যাগগুলোর কথা বলছি আসলে। তো যাই হোক, এটা যাদের দরকার তারা নেবে, আমার দরকার নাই নেয়ার। আর সামর্থ্যর বড় ব্যাপার না, বড় ব্যাপার আমার দরকার নাই। আমি 8 লাখ 10 লাখ টাকার ব্যাগ নিয়ে আসলে কোথায় যাব, তাই না? আপনার প্রয়োজন না হলে টাকা থেকে আপনি এটা খরচ করতে তো পারবেন না। খরচ করে আপনার লাভ কী? যদি আপনার লাভ হতো খরচ করে, তাহলে আপনি খরচ করতেন। আমার খরচকে 10 লাখ টাকা ব্যাগ নিয়ে যাওয়ার মতো কোনো জায়গা নেই, সো আমি 10 লাখ টাকার ব্যাগ নিব না। তো এখানে পাশে একটা ব্রেডের দোকান ছিল। ইমাম বললো যে ও যখনই আসে মালয়েশিয়াতে, আমার হাজব্যান্ড, তখনই হচ্ছে ওই ব্রেডের দোকানটাতে আসে। এখানে অনেক ধরনের ব্রেড পাওয়া যায়, অনেক ধরনের ব্রেড। সো এত মজার ব্রেডগুলা, আমি মালয়েশিয়াতে বাঙালি যে খাবারগুলো সেগুলো খেতে পারিনি একদম। ওদের মালয়েশিয়ান যে ট্রেডিশনাল খাবার সেটা একদম খেতে পারি না। আর এমনি নর্মালি যে ইন্ডিয়া থেকে যে মানে দোকানগুলো আসে, দোকানগুলো দেয় ইন্ডিয়ার লোকজনগুলো এসে বা পাকিস্তানের লোকজনগুলো আসে, তাদের কিছু দুই একটা খাবার একটু হালকা ভালো লেগেছে, খুব বেশি না। বাট আমি এগুলো খেয়েছিলাম, এই জুস বলেন, তারপরে হচ্ছে ফ্রুটস বলেন, এই ধরনের বেকারি আইটেমগুলো অসম্ভব মজা। মানে মালয়েশিয়াতে যদি আমি কখনো যাই, আমি মনে হয় এই বেকারি আইটেমের জন্য আর কেকের জন্য যাব। মানে কেক, আমি আমার লাইফে এরকম কেক খাই একদমই, আমি আমার লাইফে এরকম কেক খাইনি।
কারণ কেকগুলো এত মজা কেকগুলো, এত সফট, মনে হচ্ছে যে কেকের মধ্যে কোনো ময়দা নাই, শুধু ডিম, মানে শুধু ডিমের সাদা অংশ দিয়ে কেক বানিয়েছে। মানে ডিমের সাদা অংশ বেক করলে যেরকম হয় ওইরকম এত সফট, আর কেকগুলো এত মজা। আমি 4টা কেক বাংলাদেশে নিয়ে আসছিলাম, সেটা আমি 7-8 দিন ধরে খেয়েছি, এবং কেকগুলো একদম সফট ছিল, কোনো রকম কেক দিয়ে কোনো গন্ধ নেই, বাজে কোনো কিছু নয়। আর এখান থেকে আমি যেই কেকগুলো একটা একটা করে নিচ্ছি, আমি সব জিনিসই একটা একটা করে নিয়েছি যে কোনটা কেমন খেতে, এবং বিলিভ মি এত মজার, মানে আমি আমি আমার মাথা ঘুরে গিয়েছে যে এত মজার ব্রেড আর এত মজার কেক কীভাবে হয়। মানে আমি নিজেও কেক বানাই, আমি নিজেও অনেক বছর কেক নিয়ে কাজ করেছি, মানে আমিও মনে হয় জীবনে এত ভালো কেক বানাতে পারি নাই। মানে এত মজার কেক আর এত মজার ব্রেড আইটেমগুলো ছিল, সাথে একটা পুডিং নিয়েছিলাম। সো মোটামুটি আমরা টুকটাক অনেক কিছু নিয়েছি যে অনেকক্ষণ এখানে থাকবো, মোটামুটি আমাদের এই সন্ধ্যার একটা ভালো মতো নাস্তা হয়ে যাবে, কারণ রাতে খেতে খেতে তো অনেক সময় লাগবে, কারণ ঘুরতে যে কোনো জায়গায় হুট করে খাওয়া যায় না আসলে, হালালের ব্যাপার আছে একটা। সো সব জায়গায় হুট করে খাওয়া যায় না, আমরা অনেক জায়গায় খেতে গিয়ে ধরা খেয়েছি আসলে হালাল ছিল না, সো আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি। সো আমরা চেষ্টা করি যে বুঝে বুঝে জিনিস খাওয়ার, বুঝে বুঝে জিনিস নেওয়ার আসলে। সো আমার মেয়ে তো পারলে সব নিয়ে নেয়, তো ওকে বোঝাচ্ছে বাবা তো তুমি খেতে পারবে না, আমার মেয়ে এমনি খুব মিষ্টি জিনিস বেশি খেতে পারে না। সো ওর জন্য মোটামুটি যতটুকু হয় ততটুকু নিয়েছি, যে আমরা এখন খেয়ে নিব, যেটুকু বাঁচবে সেটুকু সকালে ব্রেকফাস্ট করে ফেলবো আমরা, কারণ যেহেতু আমরা অ্যাপার্টমেন্টে থাকি, আমি আগেও বললাম, সো আমাদের তো কোনো খাবার দিবে না হোটেল থেকে, আমাদের সকালের খাবার বা আমার যখন এক্সট্রা কোনো খাবার খাবো, চা বলেন কফি বলেন যেটাই বলেন না কেন, সেটা আমাদেরকে নিজে কিনে নিয়ে তারপর আমাদের হোটেলে যেতে হবে। সো এই ব্যাগটা খুব সুন্দর। তারপরে সুশির জন্য আমার হাজব্যান্ড তো সুশি খুব পছন্দ করে, এখানে আমি সুশি পছন্দ করি না, আমি একদম সুশি লাভার না, বাট এখানে এই সুশিটা আর এই বলের মতো ছিল, আর 2টা গ্রিল ছিল, অসম্ভব মজার, কী যে মজার যেটা বলার মতো না, মানে অসম্ভব মজার ছিল। সো আমরা ওগুলো নিয়ে চলে আসলাম, যে একটা টুইন টাওয়ারের ওখানে একটা ছবি তোলা যায় কিনা, সবাই যারা দেখছেন সবাই ট্যুরিস্ট আসলে, সবাই মোটামুটি ছবি তোলার জন্য ওইটা একটা পাবলিক ব্যাংক ছিল, সো ওইখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে। আমরা আসলে যেই টাইমটায় গিয়েছিলাম সেই টাইমটায় কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা লাগবে, মানে কিছুক্ষণের মধ্যে অন্ধকার হবে, সো খুবই বাজে একটা টাইমে আমরা আসলে চলে এসেছিলাম। সো পিকচার যতই তুলছিল ইমাম বা আমি তুলছিলাম, পিকচার একটাও ভালো আসছিল না, আর ছবি ভালো না আসলে সবগুলো ছবি কালচে আসতেছিল, ভিডিও দেখলে বুঝতে পারবেন ভিডিও কত কালচে আসতেছে, বিল্ডিংগুলো বা এইগুলো সব কিছুগুলো চেহারা বলেন সব কিছু কালচে আসতেছে, শুধুমাত্র একটাই কারণ, সেটা হচ্ছে রোদ একদম চলে গিয়েছিল, একদম ডার্ক হয়ে যাচ্ছিল, এই জন্য ছবি একদম ভালো আসছিল না। তো আমরা ছবি নেওয়ার প্রেশার নেইনি যে আমরা ছবি তুলবো না। সো এখানে আমরা যেই খাবারগুলো কিনেছিলাম সেই খাবারগুলো টুইন টাওয়ারের সামনে বসে খাচ্ছিলাম, এবং পাশে একটা কোনো হয়তো বা কোনো প্রোগ্রাম চলছিল, বা হয়তো বা রেগুলার এই প্রোগ্রামগুলো হয়, একটা গাড়িতে করে অনেকগুলো সিঙ্গার এসে গান করছিল। সো ভালো লাগছিলো, গান শুনছিলাম আর খাচ্ছিলাম, আর খুব সুন্দর একদম মনোরম পরিবেশ, ভালো লাগছিলো, খুবই ভালো লাগছিলো এরকম পরিবেশে বসে খাওয়া দাওয়া করা, সাথে একটা চা বা কফি থাকলে খুব ভালো হতো, কিন্তু দুঃখজনকভাবে আমি চা কফি কোনো কিছুই হাতের কাছে পাইনি। কিছু ক্যাফে দেখেছিলাম, তো ভাবলাম যে ঢুকি, আবার ভাবলাম যে আমি একা শুধু একটা চা বা একটা কফি, চা তো পাওয়া যায় না, চা আমি পাইনি কোনো জায়গায়, পরে বলবো চায়ের কাহিনি, কিন্তু কফি একটা আমি একা খাবো, এই জন্য সবাইকে নিয়ে বসবো একটা ক্যাফেতে কেমন দেখায়, এই জন্য আমি আর নেইনি। তো এইদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ, যেহেতু অন্ধকার হয়ে গিয়েছে, তো ভাবলাম যে আমরা আর বাইরে ঘোরাঘুরি না করি, সন্ধ্যার পরে যে লাইট ভিউটা সেটা দেখবো, লাইটিং হওয়ার পরে যে ভিউটা সেটা দেখবো। তো আমরা টুকটাক একটু শপিং করার চেষ্টা করছি যে কোনো শপিং টপিং করা যায় কি না। তো ইমাম বললো যে আমি জুতা দেখবো, তো আর হচ্ছে iPhone 17 Pro Max বের হয়েছে, ওটা দেখবো। তো আমি বললাম ঠিক আছে তাহলে চলো, ও তো জুতা যেখানে যাবে ও জুতা লাগবেই, ও হলো জুতা পাগল একটা ছেলে। সো ও জুতা দেখছে, আর আমরা তো একদম মা মেয়ে ছেলে সব বোর হচ্ছি, কী করবো বুঝতে পারছি না, কারণ আমাদের আসলে এখানে কোনো কাজ নাই, কী কাজ করব জানি না। সো ও লাস্টে একটা ফাইনালি একটা জুতা নিল, জুতা নেওয়ার পরে আমি ভাবতেছি যে তাহলে আমরা এখন কি করব, কারণ এখনও সন্ধ্যা হয়নি,
সন্ধ্যা হলে কুয়ালালামপুরে আমরা যাব। কুয়ালালামপুর বলতেছি, টুইন টাওয়ার ওখানে আবার যাব। টুইন টাওয়ার ওখানে গিয়ে একটু নাইট ভিউটা এনজয় করব। দেন আমরা দেখি কোথায় যাওয়া যায়। সো আমরা বসে আছি আর কি করব, বসে ছাড়া থাকার তো আমাদের কোনো কাজ নেই। সো ও পেমেন্ট করছে, পেমেন্ট করা হলে আমরা আসলে চলে যাব এখান থেকে। তারপর এখান থেকে পেমেন্ট করা শেষ করে আমরা একটা অ্যাপল শোরুমে আসলাম। শোরুমে এসে যেটা হচ্ছে 17 Pro Max দেখলাম। আমার অরেঞ্জ কালারটা একদমই ভালো লাগেনি, মাম্মি তারপরও নিবে। তাই আমি বললাম যে ওদের স্টক আউট, সো ওরা দিতে পারবে না। তো বলেছে যে 3-4 দিন পর আসতে। সো 3-4 দিন পর মনে থাকবো না। সো খুব ভালো হয়েছে যে ওইটা নাই। তো এখন আর নাইট ভিউ দেখেন, নাইট ভিউটা এত সুন্দর, পাবলিক ব্যাংকটাও কত সুন্দর লাগছে। মানে নাইট ভিউ, মানে মালয়েশিয়াতে নাইট ভিউগুলো এত ভাল লাগে। মানে এত বড় বড় বিল্ডিং, যখন সমস্ত বিল্ডিংয়ে পুরোটা লাইট লাইট আর লাইট থাকে, তখন আসলে আর অন্য কোনো কিছু ভালো লাগে না। আমার তো খুব ভালো লাগে। আমি শুধু যেই 3 দিন 4 দিন ছিলাম, আমি শুধু রাতের অপেক্ষা করতাম কখন সন্ধ্যা হবে, সন্ধ্যার পরে ওই ভিউটা আমার চোখের সামনে পড়বে। সো পুরা একদম টুইন টাওয়ার পুরা লাইটে একদম সুন্দর, যেহেতু ভিডিওতে এভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর, মানে খুবই ভালো লাগছিল আমার। আর এদিকে বাবা চেষ্টা করছে আপনার মেয়েকে টুইন টাওয়ারের সামনে একটা সুন্দর মতো পোজ দিয়ে ছবি তোলানোর। মানে বাবারা মনে হয় এরকমই হয়, মানে তারা আপ্রাণ চেষ্টা করে যে সন্তানের ভালো হবে, বা কোনটা করলে সন্তান খুশি হবে, বা কোনটা সন্তানকে মানে স্মৃতি হিসাবে সন্তানের খুশিগুলোকে আটকে রাখা যায় কিনা। সেদিকে আপ্রাণ চেষ্টা করার পরে ছবি টবি তোলার পরে যেটা হচ্ছে, সো আমরা একটা স্ট্রিট ফুড খেতে ট্রাই করার জন্য চলে আসলাম। রাতে আমরা এদিকেই খাবো, এটা খুব ফেমাস একটা জায়গা, যদিও বা আমার নামটা মনে নাই। আমার হাজব্যান্ডের জিজ্ঞাসা করলে হয়তো বা মনে করতে পারতাম, বাট আমি যেই টাইমে ভয়েস ওভার দিচ্ছি সেই টাইমে আর জিজ্ঞাসা করার মতো কোনো ওয়ে নাই। সেখানে অনেক ধরনের ফ্রুটস আছে, ফ্রুটসের কোনো অভাব নেই। আমি এর আগে বলেছি ফ্রুটসের কোনো অভাব নেই। আর এখানে আইসক্রিমটা এত মজার, এই কোকোনাট আইসক্রিমটা। সো এরকম আসলে অনেক মানে স্ট্রিট ফুড। সো মালয়েশিয়াতে আপনি মানে খাবারের আইটেমের অভাব পাবেন না, মানে রাস্তাঘাটে আপনি চোখ সরাতে পারবেন না, এত খাবার এত খাবার এত খাবার, এত ভ্যারাইটিস খাবারের, এত ভ্যারাইটিস যেটা বলার মতো না। বাট খুব চিন্তা করে খেতে হবে, হালাল অপশন খুবই কম, এবং খুব বুঝে খেতে হবে, আর না হলে কিন্তু অসুস্থ হয়ে পড়বেন। ধরে করে নিয়ে যাবো নি, বুঝছোই মা, এই চাষমে নিয়ে যাবো নি। বাচ্চাদের জন্য চিকেন নিবা, শুধু প্যাকেজ তো প্যাকেজে তো দিয়ে দিবে। হ্যাঁ, কি প্যাকেজ দিচ্ছেন? প্যাকেজ দিলে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দেন। ফ্রেশ ফ্রাই তো প্যাকেজে আছে, ওটা দিয়ে দিয়ে। কতটুকু সময় লাগবে? এটা কি এই যে এটা চকলেট সব এগুলো, জেলি জেলি জেলি। এই নো নো নো, ডোন্ট টাচ করো না। আচ্ছা, ওটা পার্সেল নিয়ে যাবো বাসায়, এখন না দিতে যাবো চল। বাসায় পার্সেল নিয়ে যাবো না, এখন না, বাসায় যাওয়ার সময়, হোটেলে যাওয়ার সময় আসো। সো আমরা কোনো খাবার আসলে খেতে পারিনি। আমার ছেলে ঘুমিয়ে গিয়েছে আবারও, সে অনেক বেশি টায়ার্ড। আমি ফার্স্টে বলেছি জার্নি করে এসেছে, সো আবার ঘুমিয়ে গিয়েছে।
ওর বাবা একটু কোকোনাট নিয়ে আসতে গেল কোনো ডেজার্ট পাই কিনা। তো ডেজার্টে ওর বাবাকে আমি পরে ফোন দিয়েছি যে ডেজার্ট এনো না, কারণ কোনো খাবারই খেতে পাচ্ছি না। আর অনেক বেশি গরম লাগছিল, কোনো জায়গায় কোনো এসি মানে এসির কোনো ব্যবস্থা ছিল না, সব জায়গায় ফ্যান। সো আমরা খাবারগুলো পার্সেল করে বাসায় নিয়ে এসেছি। বাসায় নিয়ে এসে ফ্রেশ ট্রেশ হয়ে একদম শান্তি মতো খাচ্ছি। আর এই মালয়েশিয়ার এই আঙ্গুরগুলো এত মজা, এত মজা। সো আমরা যেটা করেছি, এবং আসার সময় একটু বাজার করে নিয়ে আসছি, কাপ নুডলস নিয়ে আসছি, ইনস্ট্যান্ট যে নুডলসটা, কলা নিয়ে এসেছি, আর কিছু ব্রেড তো আমাদের ছিলই, কফির প্যাকেট নিয়ে এসেছি। সকালবেলা কফি না খেয়ে এমনিতে আমার মাইগ্রেনে প্রচণ্ড ব্যথা হয়ে আমি খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিলাম। সো এই তো ছিল আমার মালয়েশিয়ার ফার্স্ট ডে তে আমি কী করেছি, কোথায় কোথায় গিয়েছি, এবং ঢাকা থেকে মালয়েশিয়ার আসার এক্সপিরিয়েন্সটা সব কিছু এই ব্লগে আমি শেয়ার করলাম। ইনশাল্লাহ মালয়েশিয়াতে সেকেন্ড দিন কী করেছি, কোথায় কোথায় গিয়েছি, নেক্সট ব্লগে আসবে। থ্যাংকস।